নমস্কার বন্ধুরা, চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে গল্পটি আমি আপনাদের পড়ে শোনাব, গল্পটির নাম যশোবন্তী। লিখেছেন মহাশ্বেতা দেবী। শুরু করছি আজকের গল্প যশোবন্তী। হিরোনিয়া উজ্জয়িনী আর মান্দাসোরের মাঝারি একটা স্টেশন। রাত 12টা হবে। ভোরের আগে ট্রেন নেই। পাশে এসে বসলেন ডাক্তার মালহোত্রা। সেন সাহেব, একটা সিগারেট খান। সিগারেট নিলেন সেন সাহেব। আধা অন্ধকারে সুনিপুণ ধূম্রচক্র বানাতে লাগলেন মালহোত্রা। কিছুক্ষণ গেল। মালহোত্রা বললেন, সেন সাহেব, একটা গল্প শুনবেন? আপনি বলবেন? নিশ্চয়। মন্দ কি? হেলান দিয়ে বসলেন সেন সাহেব। হিরোনিয়াতে নতুন হাসপাতাল খোলা হলো। এক্স-রে যন্ত্র বিক্রি করেন সেন সাহেব, ডেনমার্কের একটা ফার্মের প্রতিনিধি হিসাবে। তাই তাকে খবর দিয়েছিলেন মালহোত্রা। উজ্জয়িনী থেকে তাকে আনিয়ে হাসপাতালে মেশিনটা বিক্রি করিয়ে দিলেন আজ। 16,000 টাকায় বিক্রি হলো। কমিশন পাবেন সেন সাহেব। তাছাড়া যশোবন্তী দেবীর সঙ্গে আলাপ হলো। তাঁর টাকাতেই হাসপাতাল হয়েছে। মেশিনও কেনা হলো। মহিলার সঙ্গে সেন সাহেবের সময়টা ভালোই কেটেছে। ভরসা মিলেছে। যশোবন্তী দেবী ভবিষ্যতে যেখানে যেখানে টাকা দিয়ে মেশিন কিনে দেবেন, সেখানেই সেন সাহেবের ডাক পড়বে। মালহোত্রা আগাগোড়াই ছিল। শুধু যশোবন্তী দেবীর সঙ্গে কথা বলবার সময় কোথায় যেন সরে পড়ল। খামখেয়ালি লোক। তার মনের কথা বুঝল মালহোত্রা। বলল, ভাবছেন আমি সরে পড়লাম কেন? সেটাই তো গল্প। সেন সাহেব, আপনি জানেন না, যশোবন্তীকে আমি যে এড়িয়ে গেলাম, তাতে বেঁচে গেল যশোবন্তী। নয়তো লজ্জা পেয়ে যেত, মাথা নিচু হয়ে যেত। আমি ওর লাজ রাখলাম সেন সাহেব, সরে এলাম। 20 বছর আগে আমি ওকে শেষবার দেখেছিলাম, জয়পুরের কাছে একটা ছোট গ্রামে। রাত হবে 1টা। ঠিক এই রকমই রাত সেন সাহেব। অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল। আমার ঘরের দরজা খুলে ঢুকেছিল যশোবন্তী। আমার পা ধরে কেঁদেছিল। বলেছিল, একটু বিষ দাও ডাক্তারবাবু, আমার সব জ্বালা জুড়িয়ে যাক। আমি যে আর সহ্য করতে পারি না। আমি পারিনি সেন সাহেব। আমি পালিয়ে এসেছিলাম। বলেছিলাম, আমাকে তুমি জড়াচ্ছ কেন যশোবন্তী? ও বলেছিল, নয় তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো ডাক্তার সাহেব। বুঝে দেখুন সেন সাহেব, আজ আপনি যশোবন্তীকে দেখলেন, ওর বয়স হয়ে গিয়েছে 45। তখন ওর বয়স 25। রূপ তো আপনি দেখলেন নিজের চোখে। ওর যৌবনের জৌলুসের কথা ভাবুন। আমার বয়স তখন 30। যশোবন্তী কাঁদছে অঝরে আমার পায়ের কাছে বসে। ও পাশের ঘরে তার স্বামী মৃত্যু শয্যায়। ছোট ছেলে রয়েছে। হঠাৎ কেমন ভয় পেয়ে গেলাম। মনে হলো যশোবন্তীর কাছ থেকে এখনই যদি সরে যেতে না পারি, তাহলে ধরা পড়ে যাব। আমার মনটা দেখে ফেলবে যশোবন্তী, জেনে যাবে আমি আমার মৃত্যু পথযাত্রী বন্ধুকে বাঁচাতেই শুধু আসিনি। যশোবন্তীর সাহচর্যের প্রলোভনও আমার ছিল। রূঢ় হয়ে উঠলাম। বললাম, মাঝরাতে রঙ্গালাপ করতে এসো না আমার সঙ্গে।
সময় নেই আমার। হঠাৎ দরজায় ঠক ঠক করে শব্দ হলো। বুক শুকিয়ে গেল আমার। গোঁড়া রাজপুত পরিবার, মেয়েরা দিনমানে স্বামীর সঙ্গে দেখা করে না। যশবন্তীর শ্বশুর বাড়িতেও বিধি নিষেধের অন্ত নেই। সেখানে মাঝরাতে বাড়ির বড় বউয়ের সঙ্গে আমি ডাক্তার হয়ে এমনি ঘনিষ্ঠ হয়ে বসে আছি, ভেবে দেখুন কি পরিণতি হতে পারত। বাঁচিয়ে দিল যশবন্তী। এক মুহূর্তে কেমন যেন বদলে গেল। আমার পায়ে লুটিয়ে পড়ে কেঁদে উঠল। আমার স্বামীকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, আমি আত্মহত্যা করব। অপূর্ব অভিনয়, পাথর হয়ে গেছি। দরজা ঠেলে ঢুকলেন নবলের বাবা, যশবন্তীর শ্বশুর। একখানা দরজা জোড়া বিশাল শরীর, চুল, গোঁফ, দাড়ি সব পাকা। ঢুকে যশবন্তীকে দেখে ডাকলেন, যশবন্তী, বেটি পাগল হয়ে গিয়েছিস? কি করছিস বল? ডাক্তারবাবু কি করবেন? যশবন্তী আকুল হয়ে শ্বশুরের পা জড়িয়ে ধরল পাল্টা। পিতাজি, ডাক্তারবাবু দেবতা, আপনি বলুন আপনার ছেলেকে বাঁচিয়ে দিতে। কান্নায় আকৃষ্ট হয়ে এসে দাঁড়িয়েছিল যশবন্তীর ছেলে। তার দিকে চেয়ে চোখে কি ভাব খেলে গেল যশবন্তীর। দেখে আমি তাজ্জব হয়ে গেলাম সেন সাহেব। ঘৃণা, স্পষ্ট দেখলাম ঘৃণা জ্বলে উঠল তার অশ্রু ভেজা চোখে। সমান ঘৃণা আর একটু তাচ্ছিল্য নিয়ে আমার দিকে তাকালো সে। চাহনির একটা ঝিলিক মাত্র। তারপরই ঘোমটা টেনে বেরিয়ে গেল যশবন্তী। তার দিকে চেয়ে মাথা নাড়লেন শ্বশুর। বললেন, পাগলি। আমার ভয় তখনও কাটেনি। ভাবলাম ভোর হলে আর এখানে নয়। কিন্তু ভোরবেলা জয়পুর থেকে ডাক্তার সেহেগল এলেন। দুজনে পুরো দিনভর লড়লাম একটা ভারী ডোজের মরফিয়া খাওয়া আধমরা রুগীর সঙ্গে। সন্ধ্যা বরাবর নিশ্চিন্ত হলাম, জানলাম বেঁচে উঠবে নবল। রাতেই চলে এলাম। যখন আমরা দুজন বেরিয়ে আসছি, তখন ঢাক ঢোল বেজে উঠল বাড়িতে। ঢাক ঢোল বাজিয়ে সেজে গুজে চলেছে যশবন্তী রানীর মতো। স্বামী বেঁচে গেল জেনে বুকের রক্ত দিয়ে মন্দিরে পুজো দিতে চলেছে। দেখে ভয় হলো আমার। মনে হলো কি সাংঘাতিক মেয়ে এই যশবন্তী। সবটাই তার অভিনয়। নইলে যে স্বামীর সঙ্গ তার কাছে অসহ্য, যার ভয়ে সে নিরন্তর শঙ্কিত, তারই মঙ্গল কামনায় বুকের রক্ত দিয়ে পুজো দেয় যশবন্তী। চলে এলাম আমি। জোরে জোরে সিগারেট টানতে লাগলো মালহোত্রা। সেন সাহেব, একটা কথাও আপনি বুঝবেন না যদি না আপনাকে ওদের পুরো ইতিহাসটা বলি। নবল আর যশবন্তীর জীবন নিয়ে গল্প হতো না সেন সাহেব, যদি না কুয়ার সাহেব এসে পড়তো তার মধ্যে। সেন সাহেব বললেন, শ্যামগড়ের কুয়ার সাহেব? তার নামেই তো হাসপাতালটা উৎসর্গ করেছেন যশবন্তী দেবী, তাই না? হ্যাঁ, নইলে জমবে কেন বলুন? মালহোত্রার কণ্ঠে কিন্তু ব্যঙ্গ নেই, আছে একটু বিষাদ মিশ্রিত বিস্ময়। বললেন, সেন সাহেব, যশবন্তী আর নবল পাশাপাশি গাঁয়ের ছেলে মেয়ে। যশবন্তীর যখন বয়স 8 আর নবলের বয়স 13, তখনই বিয়ে হলো ওদের। ওদের বিয়ের নিয়ম জানেন তো? শৈশবে হয় বিয়ে, তারপর বর কনে দুজনের বয়স হলে আবার অনুষ্ঠান উৎসবের পর ঘর করতে আসে মেয়ে।
যশবন্তীর বাবা কুলে সম্মানে বড়, সিসোদিয়া ঘরের রক্ত আছে শরীরে, অবশ্যই পয়সার সচ্ছলতা তার নেই। নবলের বাবা বংশমর্যাদায় সমকক্ষ নন বৈবাহিকের, তবু তিনিও মানিঘরের ছেলে। তাছাড়া খুন জখমও সহজেই হয়, কাজেই নবলের বাবা সহজেই পয়সা কামাতে লাগলেন। জমি হলো, মোষ নিলেন, ইদারা দিলেন বাপ মায়ের নামে। তারই এক ছেলে নবল, ছেলেকে জয়পুরের বনেদি স্কুলে রেখে পড়ালেন ঠাকুর সাহেব। বংশমর্যাদার যেটুকু কমতি ছিল, যশবন্তীর সঙ্গে ছেলের বিয়ে দিয়ে সেটা কায়েম করলেন। নবল কলেজে পড়তে এলো আমাদের সঙ্গে, 18 বছর বয়সে। পড়াশোনায় ভালো, তবে কলেজে পড়াতে তার মার আপত্তি ছিল। যথেষ্ট পড়েছে, আর পড়ে কি হবে? এবার দোহরা করে বউ আনবেন তিনি ঘরে। গ্রামে এসে বললে নবল, বাপ যা জমিজমা করেছেন তাই দেখবে, বাপের সঙ্গে কাজ করবে। নবলের বাবার মতলব অন্য রকম, ল পড়াবেন নবলকে, আর ডবল রোজগার করবে নবল। চায় তো বিলেতে যাবে, চায় তো দিল্লি, বোম্বাই, যেখানে খুশি প্র্যাকটিস করবে। নবলকে বিয়ে নিয়ে খেপাতাম আমি কাশ্মীরের ছেলে, শৈশবে বিয়ে আমার দেশে বেনজির নয়। কিন্তু আমি তো বিয়ে করিনি, নবলকে ঠাট্টা তামাশা করতাম। দোহরা হবার আগে নবল চলে গেল গাঁয়ে, আমাদের সব নেমন্তন্ন করে গেল। ছাত্র জীবন, হই হই করে গেলাম আমরা 5 জন। আমাদের নিতে হাতি এলো স্টেশনে, নবল এলো ঘোড়া চড়ে। জয়পুর থেকে 70 মাইল, নয়তো যেন 700 মাইল দূরে এসেছি, আর 200 বছর পিছিয়ে গিয়েছি। ঠাকুর সাহেবের ছেলের দোহরায় জয়পুর থেকে কলেজি ছোকরারা এসেছে খবর পেয়ে, ক্ষেত্রে সকৌতুকে চাষিরা দেখল চেয়ে চেয়ে। বউ এলো পরদিন, সন্ধেবেলা আতশবাজি পুড়িয়ে, বোমা ফুটিয়ে পালকিতে বউ চাপিয়ে নিয়ে এলো নবল। আমরা বন্ধু বান্ধবরা মিলে বউয়ের জন্য উপহার এনেছিলাম, জেদ ধরলাম বউয়ের হাতে দেব। নবলের বাবা মা অন্যদের আপত্তি উপেক্ষা করলেন। উপহার নিয়ে গেলাম তাদের সঙ্গে আমরা কজন। ভেতরের ঘর, নিচু দরজা, ঘরটা আঁধার আঁধার। ডায়নামো বসিয়ে ইলেকট্রিক এনেছেন নবলের বাপ। ছেলে বউয়ের জন্যে ঘর সাজিয়েছেন নতুন ফার্নিচারে। খাটের ওপর জড়সড় হয়ে এসে বসেছিল যশবন্তী, মাথার ওপর নিয়ে বুক অব্দি ওড়না, লজ্জায় মাথা আরো নিচু। নবলকে বললাম, ভাবির মুখ না দেখালে হবে না। অতর্কিতে ঘোমটা তুলে নিল নবল। মুগ্ধ হয়ে গেলাম আমরা। একটু সম্ভ্রম জাগায় এমনই চেহারা। 16 বছর বয়স হলে কি হয়, বেশ মর্যাদা ও গাম্ভীর্য আছে মনে হলো। স্মিত ও সলজ্জ হেসে নমস্তে জানালো, উপহার নিল। অল্প স্বল্প ঠাট্টা তামাশা করে চলে এলাম আমরা ফিরলাম পরদিনই, নবল রয়ে গেল। তারপর পাশ করে বেরিয়ে গেলাম আমি। নবল মাঝে মাঝে চিঠি লিখত। যশবন্তীর কথায় তার অর্ধেকটা ভরে থাকত। যশবন্তী ঘরে আসবার পর থেকে তাদের সুখ সমৃদ্ধি বেড়ে চলেছে। খুব ভাগ্যবতী মেয়ে সন্দেহ নেই। আমাদের যাবার জন্যেও লিখত,
কিন্তু ছাত্র জীবনের ব্যাপার, জানেন তো, একটার পর একটা হুজুগ নিয়ে জড়িয়ে পড়লাম আমরা। সরকারি টাকায় পড়ছিলাম আমি, ডাক্তারি পড়তে চলে এলাম বোম্বাই। 5টা বছর কোথা দিয়ে চলে গেল। বোম্বে থেকে খান্ডালায় গিয়েছি, পুনা ফিরতি নেমেছি 2 দিনের জন্যে। আমরা 3 জন, আমার বন্ধু ডাক্তার কার্লেকার, মিসেস কার্লেকার আর আমি। কার্লেকারদের বন্ধু পারেখের বোর্ডিং হাউসে উঠেছি। আমার পাশের 3খানা ঘরের 1খানা সুইট। জানলাম নিয়েছেন কোনো একজন দেবনাগ। পৌঁছিয়েই আমরা চলে এলাম স্টেশনে। স্টেশনের খাবার ঘরে খেলাম, বেড়াতে গেলাম লোটাভলা। ফিরতে ফিরতে 12টা বাজলো। কালেকাররা ঘুমোতে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছি। শরৎকাল। খান্ডালায় সেই রাতটা আমার এমন চমৎকার লাগলো। বাড়ির পেছনে পাহাড়, পাহাড়ের ঢালু গায়ে বাড়ি, পরিষ্কার বাতাস। সবে বর্ষা শেষ হয়েছে। পাহাড়ের গা দিয়ে ঝরে পড়ছে অসংখ্য ঝর্ণা। পশ্চিম ঘাটের ওটা একটা চমৎকার বৈশিষ্ট্য সেন সাহেব, না দেখলে বুঝবেন না। ঝর্ণার শব্দ আসছে কানে, আর ফুল। সেন সাহেব, ফুলে ফুলে নিচু হয়ে পড়েছে রাত কি রানী আর কুরচি ফুলের গাছ। এক আকাশ তারা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। হঠাৎ কানে এলো আমার পাশের বন্ধ দরজার পেছন থেকে মেয়ের গলায় ফুঁপিয়ে কান্নার শব্দ। আমি আর সহ্য করতে পারি না, তুমি মেরে ফেলো আমাকে, বলো আমার কি দোষ। পুরুষের ক্রুদ্ধ ও চাপা কণ্ঠে তর্জন শোনা গেল। তারপর হঠাৎ থেমে গেল কান্না। বুঝলাম আমার এখানে বলবার বা করবার কিছু নেই। ঘরে চলে এলাম, কিন্তু অদ্ভুত কৌতূহল হলো মনে। সকালে চায়ের টেবিলে পৌঁছাতে দেরি হয়ে গেল। ঢুকলাম যখন, তখন আলাপ হলো আমার পাশের ঘরের অতিথির সঙ্গে। মাথা নিচু করে কাগজ দেখছিলেন ভদ্রলোক। কাঁচা পাকা মেশানো চুল। মুখ তুললেন যখন অবাক হয়ে গেলাম। আমার বন্ধু নবল। তখন মনে পড়ল নবল সিংহ দেবনাগ ছিল তার পুরো নাম। যশবন্তীকেও দেখলাম। শুধু আমি নয়, ঘরের সব কজনই তাকিয়ে দেখল। সেই গ্রামের মেয়ের সহজ ভাব নেই। পুরো সাদা রেশম আর হিরে পড়েছে যশবন্তী। আরো অনেক সুন্দর হয়েছে সে, কিন্তু চোখের নিচে কালি, বিষণ্ণ চাহনি। আমার মনে হলো কোনো একটা ভয়ের ছায়া দেখলাম তার চোখে। নবলের চেহারাই বা কি হয়ে গিয়েছে। চোখের নিচে কালি, কপালে রেখা, চুল কাঁচা পাকা। যশবন্তীর হাত ধরে ঢুকলো একটি বাচ্চা ছেলে। ধবধবে রং, লাল চুল, চমৎকার দেখতে। বয়স হবে 2। নবল কেমন একটা অভদ্র আর রূঢ় ব্যবহার করলো যশবন্তীর সঙ্গে। তার নির্দেশে যশবন্তী নমস্কার করলো আমাকে। আমাকে দেখে নবল যেন অকুলে কুল পেয়েছে মনে হলো। ঘরে নিয়ে গেল আমাকে। একখানা ছোট খাট। খাটের নিচে দেখলাম কয়েকটা বোতল। নবল স্বীকার করলো, হ্যাঁ, সে প্রচুর মদ খাচ্ছে ইদানিং, বলল। মালহোত্রা, আমি কাপুরুষ, নইলে খুন করতাম কুঁয়ার সাহেবকে, তারপর আত্মহত্যা করতাম আমি, তাও পারছি না।
অথচ যশবন্তীকেও কষ্ট দিচ্ছি। বিশ্বাস কর মালহোত্রা, আমার বেঁচে থাকবার কোনো অধিকার নেই। দরজায় এসে দাঁড়ালো যশবন্তী, বলল, আবার তুমি? আমাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল, বলল, ছি ছি, ডাক্তার সাহেব তোমার বন্ধু, তার সামনে? হঠাৎ কেঁদে ভেঙে পড়ল যশবন্তী। আর আশ্চর্য কি, নবল রূঢ় কণ্ঠে বলল, যাও যাও যশবন্তী, আমার সামনে থেকে যাও তুমি। তার কথা শেষ না হতেই বেরিয়ে গেল যশবন্তী। আমি বললাম, নবল, তুমি এতখানি নিচে নেমে গিয়েছ? তোমার স্ত্রীকে আমার সামনে অপমান করছো? বেরিয়ে এলাম আমি। পাশের দরজা বন্ধ, নইলে ক্ষমা চাইতাম যশবন্তীর কাছে। কিন্তু নবল আমার পেছন পেছন এলো, বলল, মালহোত্রা, আমার কথাগুলো শোনো। পাগল হয়ে যাচ্ছি আমি, জ্বলে যাচ্ছি। আর তুমি দেখলে সামাজিক আদব কায়দা। তার কণ্ঠে একটা মিনতি ছিল, চোখে ছিল একটা সকরুণ বিষাদ। সেন সাহেব, আপনি কি বলবেন জানি না, আমি ঠেলতে পারলাম না নবলের অনুরোধ। পেছন পেছন গেলাম তার ঘরে। আর কি জানেন, কৌতূহল তা সে যতই ভালো লাগার মনে করুন না কেন, দুর্দম্য হয়ে উঠেছে ততক্ষণে। নবল আর আমি চলে গেলাম পাহাড়ের গায়ে। দুটো বড় পাথরের ছায়ায় বসলাম। নবল বলতে লাগলো তার কথা। বড় আশ্চর্য কথা সেন সাহেব। রাজস্থান কতখানি প্রাচীনপন্থী আর অনুন্নত তা তো দেখছেন আপনি। যেমন গরিব দেশ, তেমনি গোঁড়া সমাজ। অনেক কানুন এদের মধ্যে শত শত বছর চলে আসছে, আজও তার পরিবর্তন হয়নি। এই এখন 1957 সালে যা দেখছেন, 20 বছর আগে তো এরকম ছিল না। কিরকম ছিল আপনি ঠিক বুঝবেন না সেন সাহেব। বাংলাদেশের সঙ্গে তার মিল নেই। যশবন্তী আর নবল খুব সুখী হয়েছিল। নবল শেষ অবধি জয়পুরে বসেছিল উকিল হয়ে, মাঝে মাঝে গ্রামে আসত। যশবন্তীর সঙ্গে কথা ছিল এবার তাকেও জয়পুরে নিয়ে যাবে। এমনি সময় শীতের মুখে নবলদের গ্রামের কাছে তাঁবু ফেললেন শ্যামাগড়ের কুঁয়ার সাহেব বনবীর সিং। ওরা বুঝি রাঠোর। নবলের পিতৃবংশ আসলে শ্যামগড়ের প্রজা। তাদের বর্তমান গ্রাম হচ্ছে বিবাহসূত্রে পাওয়া। নবলের বাবা নেমন্তন্ন করে কুঁয়ার সাহেবকে নিজের বাড়িতে আনলেন। যশবন্তীকে নিয়ে গেলেন প্রণাম করাতে। রাজার প্রতি আনুগত্য ওরা কেমন করে প্রকাশ করে জানেন তো? লম্বা হয়ে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করে, অন্নদাতা প্রাণদাতা বলে আর নমস্কার করে। তাছাড়া বিয়ের আগেই বরকে রাজবাড়িতে ঘুরিয়ে আনবার নিয়ম আছে, বিয়ের পরে বউকে যদি সম্ভব হয়। খুব সেজেগুজে গেল যশবন্তী, প্রণাম জানালো। মুখ দেখলেন কুঁয়ার সাহেব, বললেন, ঠাকুর সাহেব, আশীর্বাদ আমি পাঠিয়ে দেব। পরে আরেক দিন এমনি এলেন হঠাৎ, বললেন তার তাঁবুতে নাকি স্টোভটা খারাপ হয়ে গিয়েছে, স্টোভ একটা ঠাকুর সাহেবকে দিতে হবে। 2 দিন যেতে না যেতেই ঠাকুর সাহেবকে ডেকে পাঠালেন কুঁয়ার সাহেব তাঁর তাঁবুতে। যে প্রস্তাবটা জানালেন সেটা আপনার কানে খুব আশ্চর্য লাগবে সেন সাহেব, কিন্তু মানুষকে আপনি দয়া করে বুঝবেন তার দেশ, কাল আর সংস্কার নিয়ে। সোজাসুজি জানিয়েছিলেন
যশোবন্তীকে খুব ভালো লেগেছে তার। আর তখন পর্যন্ত কি জানেন, রাজুয়ারা ঘরের সঙ্গে যোগাযোগ হওয়া আর তার ফলে সন্তান হওয়া খুব একটা বেনজির নয়। এইসব সন্তানদের বলা হয় ক্ষেত্রজ পুত্র। আর তার ফলে মেয়েটির প্রতিকূল উচ্চ সম্মান পায়। কুঁয়ার সাহেবের প্রস্তাব শুনে বৃদ্ধ ঠাকুর সাহেব বলেছিলেন তার আগে তিনি বউকে কেটে ফেলে দেবেন। কুঁয়ার সাহেব দুইবার ভেবে দেখতে অনুরোধ করেছিলেন। বলেছিলেন অজস্র সম্পদ সম্মান সবই পাবে যশোবন্তী। আর এমন নয় যে এই ঘটনার কথা এই প্রথম শুনছেন ঠাকুর সাহেব। ঠাকুর সাহেব গম্ভীর হয়ে ফিরলেন বাড়ি। যশোবন্তীকে ডেকে পাঠালেন। তার দিকে কেমন নতুন দৃষ্টিতে তাকালেন। কি বলতে চেয়েও বলতে পারলেন না। পরদিনই তাঁবু থেকে ক্ষমা চেয়ে চিঠি পাঠালেন কুঁয়ার সাহেব। অন্যায় হয়ে গিয়েছে তার, যেন ক্ষমা করেন ঠাকুর সাহেব। তাছাড়া চলেও যাচ্ছেন তিনি। তাঁবু উঠিয়ে যেদিন চলে গেলেন কুঁয়ার সাহেব, সেদিন সন্ধ্যাবেলা ঠাকুর সাহেবের মাস্তুতো ভাইয়ের বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলেন নবলের মা যশোবন্তীকে নিয়ে। পাঠকজি ভজন গাইবেন জেনে বউকে পালকি দিয়ে পাঠিয়ে দিলেন। রাত তখন ৮টা হবে। রাত 8:30। ঠাকুর সাহেব উঠোনে বসে মামলার কথাবার্তা বলছেন লোকজনের সঙ্গে। পালকি বাহকরা 4 জন ছুটে এলো। লম্বা হয়ে শুয়ে পড়ল ঠাকুর সাহেবের পা ধরে। সর্বনাশ হয়ে গিয়েছে। মোটর গাড়ি তাদের পথ রুখেছিল। ধরে নিয়ে গিয়েছে বহুজিকে। ভয় পেয়ে নেমে দাঁড়িয়েছিলেন বহুজি। তার পরের কথা বলে কি হবে বলুন? অন্যত্র কি হতো জানি না। এখানে ঠাকুর সাহেবকে দোষ দিল অনেকেই। বলল অনেকেই রাজোয়ারা ঘরে যোগাযোগ স্থাপন করাকে গৌরব বলে মানে। তার ক্ষেত্রেই বা তার ব্যতিক্রম হবে কেন? সমাজকেই ভয় ছিল ঠাকুর সাহেবের। সমাজের মনোভাব তিনি বুঝলেন, আশ্বস্ত হলেন। নবলের কথা যুক্তি দিয়ে বুঝলেন নবলের আর একবার বিয়ে দেওয়া চলবে। আর যশোবন্তী? প্রশ্ন করলেন সেন সাহেব। যশোবন্তীর কথাই ভাবুন। 7 দিন বাদে রাত 10টায় ধূলি ধূসর একখানা গাড়ি এসে দাঁড়ালো দরজায়। মাথা নিচু করে কাঁদতে কাঁদতে নামলো যশোবন্তী। খবর পেয়ে তৈরি ছিলেন ঠাকুর সাহেব। তাকে দেখে মাটিতে লুটিয়ে পড়তে গেল যশোবন্তী। কাঁদতেও ভুলে গেল সে। একটি জান্তব কৌতূহলে নিষ্ঠুর হয়ে উঠল মেয়েরা। বউরা জিজ্ঞাসা করল রাজা সাহেবের ঘরকন্না কি রকম। বর্ষীয়সীরা অবাক হয়ে বললেন হে তো সেই পুরনো কঙ্কন। আর লজ্জার কথা কি গৌরবের কথা ভেবে দেখুন। অলংকার এলো প্রস্তে প্রস্তে শ্যামগড় থেকে। এত জমি মিলল যে নিজেই ছোটখাটো সর্দার বনে গেল ঠাকুর সাহেব। কিন্তু যশোবন্তীর কথা ভাবুন। তারপরে জানা গেল সন্তান সম্ভাবিতা যশোবন্তী। খবর পেয়ে নবল এলো আনন্দিত হয়ে উপহার নিয়ে। তাকে ডেকে নিয়ে গেলেন ঠাকুর সাহেব। নবল আমাকে বলল আমি যশোবন্তীকে খুন করতে পারতাম মালহোত্রা, কিন্তু কিছুতেই পারলাম না। আমি ক্ষেপে গিয়েছিলাম। বাবাকে বলেছিলাম কুত্তা,
আর বলেছিলাম যশবন্তীকেও খুন করব, সেই কুঁয়ারকেও খুন করব। তুমি জানো না মালহোত্রা, অপমান করে কথা বলেছে বলে বাপ ছেলের মধ্যে খুনোখুনি হয়ে গিয়েছে, এ নজির বিরল নয় আমাদের দেশে। যশবন্তীর ঘরে যখন ঢুকলাম, তখন দুজনে মুখোমুখি দাঁড়ালাম। থমকে গেলাম। এ সে যশবন্তী নয়, একে আমি চিনি না। সর্বাঙ্গে হিরে মুক্ত, চোখে একটা অদ্ভুত দৃষ্টি, আহত, ভয়ার্ত, তীব্র। আমি দাঁড়িয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে আমি কিরকম হয়ে গেলাম মালহোত্রা, যশবন্তী ঢলে পড়ে যেত, আমি ধরে ফেললাম। কাঁদতে লাগলো যশবন্তী, বলতে লাগলো, খুন করো আমাকে, তুমি মেরে ফেলো, আমি কলঙ্কিত। কলঙ্কিত যশবন্তী! মালহোত্রা, কি রূপসী যে লাগলো যশবন্তীকে! মনে হলো এমনি করে যদি আমাকে জড়িয়ে ধরে কাঁদে যশবন্তী, তাহলে তার সব কলঙ্ক ক্ষমা করতে পারবো আমি। বলো মালহোত্রা, আমি কি কাপুরুষ নই? কি অন্ধ সত্তা বলো আমার! আমি নিজেই নিজের কাছে হেরে গেলাম মালহোত্রা। সেন সাহেব, তারপর নবল যশবন্তীকে নিয়ে চলে এলো জয়পুর। স্বামী যে তাকে ক্ষমা করবে তা ভাবেনি যশবন্তী। তাই সেবায়, যত্নে, প্রেমে সমস্ত সময় নবলের জন্য নিজেকে উজাড় করে দিল যশবন্তী। এক এক সময় মনে হতো সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নের রাত বুঝি আসেনি তার জীবনে। সেই তীব্র আলো জ্বলছে সদ্য চুনকাম করা বাংলোর ঘরে। মসলিনের পাঞ্জাবি আর পায়জামা পরে শ্লথ দেহে রক্তচক্ষু কুঁয়ার সাহেব। কিন্তু বড় নিষ্ঠুর এই বাস্তব জীবন। সে রাতটাকে কি ইচ্ছে করলেই অস্বীকার করতে পারে যশবন্তী? কখনো কখনো মাঝ রাতে দেখেছে নবল জেগে উঠে চেয়ে আছে তার দিকে। অদ্ভুত বিজাতীয় একটা বিদ্বেষ তার চোখে। দেখে চাবুক খেয়েছে মনে মনে যশবন্তী। তাদের সযত্নে গড়ে তোলা সুখ শান্তির দিন কটা ভেঙে চুরে গিয়েছে এক নিমেষে। এই দ্বন্দ্ব আর বিদ্বেষের মধ্যেই জন্মালো যশবন্তীর ছেলে। ছেলে মানেই বংশধর। উৎসব পড়ে গেল ঠাকুর সাহেবের বাড়িতে। যশবন্তী খুব কষ্ট পেয়েছিল, বাঁচবার আশা ছিল না। কিন্তু তাকে দেখতে এলো না নবল। যখন জ্ঞান হলো, যশবন্তী প্রথমেই খুঁজেছিল নবলকে। কিন্তু কোথায়? জয়পুরের বাড়ি বন্ধ। আর সেদিনই খবর নিয়ে এলো শ্যামগড়ের একজন কর্মচারী। ছেলের জন্য 1,00,000 টাকা দিচ্ছেন কুঁয়ার সাহেব। বৃত্তি ঠিক করে দিলেন মাসে 500 টাকা। নবল ফিরল 3 মাস বাদে। বদলে গিয়েছে একেবারে। মদ খাচ্ছে, অশ্লীল রসিকতা করছে, রূঢ় আর রুক্ষ কথাবার্তা। অথচ যত ঘৃণা তার যশবন্তীর ওপর। ছেলেটার ওপর আক্রোশ হলেও বুঝতাম। সব কথা আমাকে বলল নবল। বলল সে যশবন্তীকে ছাড়তে পারছে না, নিজেও সজ্ঞান হতে পারছে না। তাই তার আচার আচরণ একান্ত কাপুরুষের মতন। আর রোজগার, ছেলের জন্য যে টাকা আসে তা সে ছোঁয় না।
তার বাপের যথেষ্ট টাকা আছে। শুনে আমি তাজ্জব বনে গেলাম, লজ্জিত হলাম। নবল বলল, দেখো, আমি এত অত্যাচার করি, একটা কথা বলে না ও। ওর যদি দোষ দেখতাম তাহলে আমার ব্যবহারের যুক্তি থাকতো। ও শুধু বলে, তার চেয়ে আমাকে মেরে ফেলো। আমি একটা কাপুরুষ, মালহোত্রা। আমি বললাম, আমি যদি তুমি হতাম নবল, তাহলে যশবন্তীর থেকে দূরে থাকতাম। কেননা একটা কিছু বেপরোয়া করে ফেলবার সময় ছিল তখন। এখন অনেক দেরি হয়ে গেছে, আমার তো তাই মনে হয়। শুনে উঠে এসেছিল নবল। সেই রাতেই আমরা চলে আসবো, সব ঠিকঠাক। হঠাৎ যশবন্তীর চিৎকার শুনে ছুটে এলাম। বিষ খেয়েছে নবল। আমি একমাত্র ডাক্তার আশেপাশে মাইলের মধ্যে। আমি আর যশবন্তী প্রাণপণ যুঝলাম সেই রাতে। যশবন্তীকে আমি বললাম, শক্ত হতে হবে মিসেস দেবনাথ। এই সময় আপনাকে তো ভেঙে পড়লে চলবে না। কেন, ওর কি কোনো খারাপ অবস্থা দেখছেন? সিরিয়াস বলে আমার কথা হারিয়ে গেল। যশবন্তীর চোখে পলকে একটা মরিয়া আশা ছেয়ে গেল। দেখে আমার করুণা হলো। তারপরেই আশঙ্কা হলো, নবলের মৃত্যুতে যশবন্তী যদি মুক্তি পায় হাজার বিড়ম্বনা থেকে, তাহলে আমি খুশি হব? ছি ছি, আমি না ডাক্তার। বললাম, এখনো কিছু বলবো না, দেখি। ভোরে তাকে আনলাম বোম্বে। বিপদটা কাটলো সেই রাতেই। তবু নার্সিংহোমে রাখলাম 7 দিন। 7 দিন ধরে যশবন্তীকে নিয়ে বম্বের দ্রষ্টব্য সব জায়গা দেখালাম ঘুরে ঘুরে। খুব ভালো লাগছে ওর, বুঝলাম। নবলও বলতো, মালহোত্রার সঙ্গে যাও না যশবন্তী, ঘুরে এসো। চৌপাটিতে ঘুরতে ঘুরতে চামেলির বেনি কিনে দিয়েছিলাম মনে পড়ছে। মাথা নিচু করে স্মিত হেসে চুলে বেনি পড়ছে যশবন্তী। দেখতে আমার খুব ভালো লেগেছিল সেন সাহেব। যে যশবন্তীকে হাসতে দেখলে আমি অনাত্মীয় আমারই ভালো লাগে, তার এতটুকু হাসি মুখ সহ্য করতে পারল না নবল। একটু ভালো হয়ে উঠতেই গালাগালি শুরু করলো। আবার যশবন্তী গুটিয়ে নিল নিজেকে। নবলকে দেখে শুনে আমার মনে একটা ভয় হলো, হয়তো ওর ম্যানিয়া দাঁড়িয়ে যাবে। সমস্ত ব্যাপারটাই তো বিশ্রী। যশবন্তী পরে সেই রাতে আমার সঙ্গে দেখা করতে এলো সেন সাহেব। স্পষ্ট বলল, নবল যে ছেলেটাকে ভালোবাসে তার কারণ হচ্ছে ও বোঝে যশবন্তী ঘৃণা করে ছেলেটাকে। তাই ছেলেটাকে ভালোবেসে ও যশবন্তীর ওপরেই শোধ তোলে। এ যদি 2 দিনের ব্যাপার হতো তো সইতে পারত যশবন্তী, কিন্তু সারা জীবন ধরে এই জোড়াতালি টেনে চলা কি সম্ভব? আর এখন শুধু নবলকে ভরসা করে দেশে ফিরতে ভয় পায় যশবন্তী। কি করে বসবে তা ঠিক কি? আমি যদি সঙ্গেই যাই তবে ভরসা পাবে যশবন্তী। আমি বললাম, আমার সঙ্গে কদিনের চেনা তার, আমি তাকে ভরসা দেব? যশবন্তী বলল, সমস্ত জীবনটার ইজ্জত তার চলে গিয়েছে, এখন খড়কুটো ধরেই বাঁচতে চায় সে।
তাছাড়া নবল তো আমার বন্ধু, তাকেই বা আমি ছাড়ব কি করে যদি সে আবার আত্মহত্যার চেষ্টা করে? আর চোখে তাকালাম। সাদা রেশমের শাড়ির ফাঁকে চেলি অনাবৃত করেছে গৌর দেহের খানিকটা। গলায়, কানে, হাতে হিরে জ্বলছে। কি আকর্ষণ! চোখে জল নেই। বললাম, আমি রাজি আছি। আমার হাতটা একটু চেপে ধরল যশোবন্তী। উষ্ণ শ্বেতাক্ত হাত। তারপর চলে গেল তড়িতে। আমার মনে হলো কুঁয়ার সাহেবের স্মৃতি এতই ঘৃণিত যশোবন্তীর কাছে, তবে তার উপহারের গয়নাগুলোই বা কেন পড়ে থাকে সে? গায়ে পৌঁছিয়ে কি হয়েছিল তা আপনাকে বলেছি সেন সাহেব। নবলের বাবা মা ছেলের মনোকষ্ট বুঝেছিলেন। তাদের চোখে যশোবন্তীর কোনো দোষ ছিল না। তাছাড়া আমিও ভেবেছিলাম, যদি নবলকে কোনো মতে সুস্থ করে তুলতে পারি, মানসিক বিকারটা কাটাতে পারি, সুখী করতে পারি পরিবারটাকে। সেন সাহেব, আপনি কি বলবেন সে আমার অহমিকা? আমি বলি মূর্খতা, আর আমি তারই দাম দিচ্ছি 20 বছর ধরে। বেশ ভালো ছিল নবল, আমার কাছে বলেছিল সে। সে ভালো করেই বুঝেছে নিজেকে এমনি করে নষ্ট করে কোনো লাভ নেই। এবার সে সুখী করবে যশোবন্তীকে। কিন্তু বড় ভয়ঙ্কর নেশা। আত্মপীড়ন, আত্মনিগ্রহ, করুণা, আকর্ষণ আর ভালোবাসা প্রত্যাখ্যান, এর একটা বেড়াপাক আছে। তার মধ্যে যে পড়েছে সে তো বেরিয়ে আসবার পথ ভুলে গিয়েছে। একেই বলি আমি ভূতে পাওয়া। নিজের ভূত নিজেরই ঘাড়ে চেপে বসল নবলের। সে মরফিয়া খুব বেশি প্রয়োজন ছাড়া খাবে না, তাই সে খেয়ে বসল। তারপরে সেই রাতের কথা তো আপনাকে বলেছি, আমি আর যশোবন্তী। পাশের ঘরে মরছে নবল। যত মরিয়া হয়ে উঠেছে যশোবন্তী, তত সুন্দর দেখাচ্ছে তাকে। 10 জন পুরুষের দৃষ্টি আকর্ষণ করলে এত সুন্দরী হয়ে ওঠে মেয়েরা। সেন সাহেব বললেন, তারপরে এই আপনার সঙ্গে দেখা? দেখার হলো কোথায় সেন সাহেব? আসল কথাই তো বলিনি। সেদিন চলে এলাম বটে, কিন্তু যশোবন্তীকে ভুলতে পারলাম না। জয়পুরে এসে অপেক্ষা করলাম, যদি কোনো খবর দেয় যশোবন্তী। নবলের জন্য তো আমার কথা মনে পড়তে পারে তার। কোনো খবরই মিলল না। 1 বছর কেটেছে। আমি বম্বের সেই নার্সিংহোমেই আছি। হঠাৎ সকালে হৈ হৈ করে ঘরে ঢুকলো নবল। দেখে যা আশ্চর্য হলাম, আমি যেন স্বপ্ন দেখছি। নবলের স্বাস্থ্য ফিরে গিয়েছে, সুন্দর হয়েছে, ঝলমল করছে চেহারা। বলল, মালহোত্রা, তুমি আমার জন্যে যা করেছ তার প্রতিদান তো দিতে পারবো না। আজ তোমাকে ধরে নিয়ে যাব। যশোবন্তী গাড়িতে বসে আছে। আবার যশোবন্তী? বললাম, নবল, এখন নয়, সন্ধ্যার আগে নয়, অপারেশন আছে একটা। সন্ধ্যার পর একাই এলো নবল। বলল, গল্পটার শেষটা তোমায় শুনতেই হবে মালহোত্রা। শেষটা কি জানেন সেন সাহেব? আমি চলে আসবার পরই নবলকে যশোবন্তী বলেছিল তাকে ত্যাগ করতে। বলেছিল আর একবার বিয়ে করুক নবল, তাকে ছেড়ে দিক।
কুঁয়ার সাহেবের খবর এসেছে বুঝি? রূঢ় ভাষণে বলেছিল নবল। যশোবন্তী বলেছিল, শ্বশুরের ইঁদারায় গভীর জল আছে, তার আবার ভাবনা কি? মরে যেতে রাজি আছে, যদি নবল সুখী হয়। তখন একটা বেপরোয়া সিদ্ধান্ত নিয়েছিল নবল। কাউকে না জানিয়ে গিয়েছিল শ্যামগড়। দরবারি নিয়ম মানতে গেলে কুঁয়ারের সঙ্গে দেখা হতো না তার। তাই সন্ধেবেলা ঢুকেছিল চট করে কাঁচ ঘরে। অতর্কিতে তাকে ঢুকতে দেখে চমকে গিয়েছিলেন কুঁয়ার সাহেব। তিনি রুখে উঠবার আগেই নবল বলেছিল, সে যশোবন্তীর স্বামী, আর যা যা বলেছিল সে কথাগুলোর মানে নেই। বোধহয় বলেছিল কুঁয়ার সাহেবকে সে খুন করতে চায়। খুব নাটকীয় কথাবার্তা, সন্দেহ নেই। গোলমাল শুনে একে একে ছুটে এসেছিল ম্যানেজার, চাকর বাকর, আমিন, করণ। সুন্দর চেহারার সাহেব একজন, সে বুঝি কুঁয়ারের সেক্রেটারি, সেও এসেছিল। তাদের দেখে হতবুদ্ধি কুঁয়ার হাউ হাউ করে কেঁদে উঠেছিলেন। বলেছিলেন, উইলি, এই লোকটা আমাকে খুন করতে চায়। মদ্যপানি ঢুলু ঢুলু চোখ, কোমর থেকে সিল্কের পায়জামা খসে পড়বে ভয়ে কট দিয়ে বাঁধা, ফর্সা ও নির্বুদ্ধি মুখখানায় ভয়ের ছাপ, চোখে জল। কুঁয়ার সাহেবকে দেখে হঠাৎ হাহা করে হেসে ফেলেছিল নবল। বলেছিল, আমার হাতে কি অস্ত্র আছে? নবলের কথা শুনে কুঁয়ার সাহেব ছোট ঘোলাটে চোখ দুটো পিটপিট করে মনে করতে চেষ্টা করলেন, কিন্তু মনে করতে পারলেন না। বললেন, যশোবন্তী? কোন যশোবন্তী? আমি শুধু কিশোরীকে জানি। কিশোরী কোথায়? ম্যানেজার নবলকে পাশের ঘরে নিয়ে বললেন, কুঁয়ার সাহেবের বিমাতার একটি ছেলে হয়েছে। ওয়ারিশান বেড়ে গেল বলে কুঁয়ারের মন খারাপ। তাছাড়া ইদানিং আফিং খান উনি, মাথা সবসময় ঠিক কাজ করে না। অপারেশন করাতে গিয়ে মারা গিয়েছে একটি মেয়ে। তার ভাইরা 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছে কুঁয়ারের কাছে। বড় বিপদে আছেন বনবীর সিং। আর একটা কথা কি, কুঁয়ারের অত মনে থাকে না, ভুলে গেছেন। ম্যানেজারের অবশ্যই মনে আছে, যশোবন্তী দেবীকে টাকা দেওয়া হয়েছিল, জমিও। কেন? নবল কি আরো কিছু চায়? তাহলে লিখে আর্জি দিতে হবে, বিবেচনা করবে এস্টেট। নবল মাথা নাড়ল, বলল, কুঁয়ারের মনে নেই? একদম নয়। চিন্তিতভাবে মাথা নাড়লেন ম্যানেজার। বললেন, স্মৃতিশক্তি বড় দুর্বল, যে কারণে কোর্ট থেকে তার গদির দাবি নাকচ করে দিতে পারে। তখন একটা অদ্ভুত ধাক্কা খেল নবল। বলল, মালহোত্রা, সেই মুহূর্তেই আমি বুঝলাম কি মূর্খতা করেছি আমি। ভেবে দেখো, মাঝখানে যে রয়েছে বলে আমার আর যশোবন্তীর মধ্যে আড়াল ছিল, সে যশোবন্তীকে মনেই রাখেনি। তার কোনো অস্তিত্বই নেই কুঁয়ারের কাছে। সেই প্রথম মমতা হলো আমার যশোবন্তীর জন্য, স্নেহ হলো। বলো মালহোত্রা, এখন তুমি আমাকে কি বলবে? যশোবন্তীর কাছে ফিরছি যখন, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে আমার। সেই যেন আমি প্রথম চিনলাম যশোবন্তীকে।
তার দুঃখে নিঃসংকোচে কাঁদলাম আমি। আর মনে হলো আমার 2 হাতে ধরি যশোবন্তীকে, সব লজ্জা ঢেকে দিই তার। বলো মালহোত্রা, কি যন্ত্রণা পেয়েছে যশোবন্তী কটা বছর ধরে? কুঁয়ার সাহেব অত্যাচার করেছে, তার কলঙ্ককে জয়ধ্বনি দিয়ে পুজো করেছে সমাজ। বলছে ক্ষেত্রজ পুত্রের মায়ের সৌভাগ্যের শেষ নেই। আর আমি করেছি অবিচার। সেই সন্ধ্যায় নিজের ঘরে ফিরলাম যখন, বুঝিবা আমার চোখে মুখে এই সব কথা লেখা ছিল। খাটে হেলান দিয়ে পাথর হয়ে দাঁড়িয়েছিল যশোবন্তী। ঘরে আলো ছিল না, আমি আলো জ্বাললাম, ডাকলাম যশোবন্তীকে। আর আমার বুকের মধ্যে এই প্রথম ভেঙে পড়ল যশোবন্তী। সেন সাহেব, আমার মনে হলো বড় মূর্খ আমি। দেখুন, ওদের ভাঙা আপনি থেকেই জোড়া লেগে গেল। আমার ভূমিকাটা কি মূর্খের মতো নয়? আরও কি জানেন? তবু আমি গেলাম নবলের সঙ্গে। গিয়ে দেখলুম আমি হলাম তৃতীয় ব্যক্তি। যশোবন্তী সংসারে তার নিজের জায়গা খুঁজে পেয়েছে। আমার উপস্থিতি বা অস্তিত্ব সবগুলোই অবান্তর তার কাছে। তাই আর যাইনি। বলুন আপনি, একেবারে ফালতু হয়ে যেতে ভালো লাগে? সেন সাহেব বললেন, যশোবন্তীর স্বামী এখনো জীবিত? নিশ্চয়, স্বামী বেশ নামকরা উকিল। ছেলে পড়ছে সিন্ধিয়া স্কুলে, বড় ছেলে বিলেতে। হাসপাতাল? কুঁয়ার সাহেবের দেওয়া টাকায়। কি দরকার ওদের সে টাকায় বলুন? বহু টাকা রোজগার করে নবল। কিন্তু আমার কথাটা ভাবুন, সেই থেকে কি হলো? না, বিয়ে করলাম না। কাজকর্মের উন্নতি করেছি। ইন্দোরে ডাক্তারি করি। আপনাদের মতো এক্স-রে সেলস ইঞ্জিনিয়ারদের মারফত কিছু টাকা কড়ি পাই। কিরকম যেন হয়ে গেলাম। আমি একটা মূর্খ, তাই না সেন সাহেব? বলে হাসতে লাগলেন মালহোত্রা। হাসতে লাগলেন ব্যঙ্গের সুরে। তারপর বিষম খেয়ে কাশতে কাশতে থামলেন। ট্রেন আসছে। লাল আর সবুজ আলোর বিজ্ঞাপন জ্বলছে মাথার ওপরে। তার আলো এসে পড়েছে মালহোত্রার মুখে। করুণ একটা হতাশার ছাপ আঁকা একদা সুদর্শন একখানা মুখ দেখে সেন সাহেবের মনে হলো শেষ হাসিটা যেন কান্নার সুর ঘেঁষে বেরিয়ে গেল। দুজনে পাশাপাশি চলতে লাগলেন। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।